প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে নতুন বছর 2025 সালের শুভেচ্ছা। নতুন বছরের আজকে নতুন আলোচনা। আজকে আলোচনার শিরোনাম, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ হলো না কেন? ছাত্র সমন্বয়কদের সফলতা এবং ব্যর্থতা। আমরা জানি 2024 সালের শেষ দিন 31শে ডিসেম্বর অর্থাৎ গতকালকের এই দিনটিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দরা খুব গুরুত্ব সহকারে দেখেছিল এবং এই দিনটিতে তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে চাচ্ছিল। অনেক প্রচার প্রসার করলো, অনেক নাটকীয় ঘটনা ঘটলো। অবশেষে তারা সেটি আর করতে পারলো না। মার্চ ফর ইউনিটি নামে একটি প্রোগ্রামের মধ্যে দিয়ে তাদেরকে ইতি টানতে হয়েছে। তো এখন কোশ্চেন হলো যে তারা এতটা প্রচার প্রসার করার পরেও তারা পিছু হটলো কেন? এর পিছনে কারণটি কি? চলুন স্ক্রিনে আমি আপনাদেরকে একটি সূক্ষ্ম বিষয় দেখাচ্ছি। তারা এই ঘোষণাপত্রটির নাম কি দিয়েছে দেখুন তো, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। এই নামটির ভিতরেই এই ছাত্ররা বা ছাত্র সমন্বয়করা ম্যাটিকুলাস পলিটিক্যাল প্ল্যান ঢুকিয়ে রেখেছিল। এটার ভিতরে অনেক রাজনৈতিক খেলা রয়েছে এই নামটির ভিতরে। আপনার কাছে আপাত দৃষ্টিতে মনে হতেই পারে এই নামের ভিতরে কি হয়েছে। আচ্ছা, একটু পূর্বে যাই আমরা। 2024 সালের জুলাই অগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান যে ঘটেছিল, সেটি কি আসলে এই বিপ্লব, যেটি রেভুলেশন বলে, এই বিপ্লব হয়েছে নাকি এটি গণ অভ্যুত্থান হয়েছে? গণ অভ্যুত্থান আর বিপ্লব আপাত দৃষ্টিতে দুটো শব্দের পার্থক্য মনে হতে পারে, বাট রাজনীতির খেলায় এখানে অনেক পার্থক্য রয়েছে। অনেক বিশ্লেষক মনে করেন যে এই ছাত্র সমন্বয়করা নতুন রাজনীতির মাঠে, তারা বুঝে উঠতে পারেনি যে এই ধরনের একটি ঘোষণাপত্র সরকারের মাধ্যমে হওয়া উচিত, এটি এভাবে প্রাইভেট ইনিশিয়েটিভ হওয়া উচিত না। কিন্তু আমার কাছে তা মনে হয় না। আমার কাছে মনে হয় এই ছাত্র নেতারা নিজেরাই চেয়েছিল যে এটি তাদের সাংগঠনিক কাঠামো থেকেই তারা প্রকাশ করবে, এটি তারা সরকারকে দিয়ে প্রকাশ করাবে না। কারণ কি? কারণ হলো, দেখুন, তারা এখানে বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল। বিপ্লবের ঘোষণাপত্র হলে কি হবে? একটি বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করার পথ তাদের জন্য খুলে যাবে। এরপরে দেখুন এর ভিতরে তারা কি কি বিষয়গুলোকে ইনক্লুড করেছে। তারা ৭১কে ২৪ দ্বারা মুছে দিতে চাচ্ছে, তাদের একটি চেষ্টা রয়েছে, সেটি সামনে এসেছে। ৭২-এর সংবিধানের কবর রচনা করবে, এই ধরনের কথা তারা বলেছে। আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করবে। এই যে বিষয়গুলি তারা এটার ভিতরে ইনক্লুড করতে চাচ্ছে, এটি যদি তারা সরকারের মাধ্যমে করত, তাহলে সরকার তো একা একা এই ধরনের কোনো ঘোষণাপত্র প্রস্তুত করে প্রকাশ করতে পারতো না। সরকারকে এই অভ্যুত্থানের পক্ষের সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন যারা রয়েছে সবাইকে নিয়ে তারপরে এটি ঘোষণা করতে হতো, প্রস্তুত করতে হতো। সেক্ষেত্রে কিন্তু এই ছাত্রদের ইচ্ছা মতো ৭১-এর বিরুদ্ধে যাওয়া বা ৭১-কে ২৪ দ্বারা ঢেকে ফেলা, ম্লান করার যে চেষ্টা, ৭২-এর সংবিধানের কবর দেয়া, আওয়ামী লীগের অপ্রাসঙ্গিক বিষয়, এই বিষয়গুলোকে তখন তারা এটার সাথে ইনক্লুড করতে পারতো না। তাই তারা ইচ্ছাকৃতভাবেই চেয়েছিল যে আমরা এটি সরকারকে দিয়ে করাবো না। আর সরকারকে দিয়ে করালে এই ঘোষণাপত্রটি বিপ্লবের ঘোষণাপত্র নামেও দেওয়া যেত না, কারণ সব দলের, সব রাজনৈতিক দল, সব ছাত্র সংগঠন এটিকে বিপ্লব হিসাবে মেনেও নিত না। তাই সূক্ষ্মভাবেই এই ছাত্র নেতারা চেয়েছিল যে এটি আমরা আমাদের মতো করে ঘোষণাপত্র পাঠ করব, আমাদের মতো করে ডিমান্ডগুলোকে আমরা এটার ভিতরে ইনক্লুড করব। সরকারকে দিয়ে এই ডিমান্ড ইনক্লুড করা সম্ভব হবে না। পরবর্তীতে এটি আমরা সরকারকে দ্বারা সিস্টেম করে অথরাইজ করে নেব, বা আমরা যেহেতু এটাকে বিপ্লবের ঘোষণাপত্র বলতে চাচ্ছি, ঘোষণা করব, সেক্ষেত্রে আমরা তো বলেই দিয়েছি ৭২-এর সংবিধানের কবর রচনা হবে, তার মানে নতুন সংবিধান করার মতো প্রায়োরিটি তখন আমাদের কাছে চলে আসবে, ক্ষমতা আমাদের হাতে থাকবে। তখন নতুন সংবিধানের ভিতরে আমরা এই ঘোষণাপত্রটি ইনক্লুড করে দেব। কারণ ৭২-এর আমাদের যে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র রয়েছে, সেটিও কিন্তু পরবর্তীতে এসে আমাদের সংবিধানের সাথে যুক্ত হয়েছে। তখন যুক্ত হয়নি, অনেক পরে এসে, এই কিছু দিন আগে কিন্তু এটি যুক্ত হয়েছে। তো তারা এই ওয়েতেই হাঁটতে ছিল। আমার কথাবার্তাগুলো আপনাদের কাছে অসংলগ্ন এখন পর্যন্ত লাগতে পারে। তো চলুন স্ক্রিনে আমি আরো একটি প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি। অবশেষে কি হলো? তারা তো এটি ঘোষণা করতে পারলো না। শেষ পর্যন্ত দায়িত্বটি কার উপরে আসলো? অন্তর্বর্তীকালীন সরকারের উপরে। চলুন তো অন্তর্বর্তীকালীন সরকার কি বলেছে সেটি দেখি। তার আগে এই তাদের ঘোষণাটি আবার দেখুন।
যে তারা কিন্তু এখানে বলেছে বিপ্লবের ঘোষণাপত্র। আর এখন দেখুন যে সরকারের হাতে দায়িত্বটি যাওয়ার পরে সেখানে কি লেখা আছে দেখুন তো, আমি রেড মার্ক করে রেখেছি, জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র। কি বুঝলেন? এতক্ষণ যে বললাম যে বিপ্লবের ঘোষণাপত্র আর গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র এক না। এবার আসুন, এটি তো বাংলায় লেখা, আমি একটু ইংলিশ টার্মটা দেখাচ্ছি। ইংলিশ টার্মে দেখুন তারা কি লিখেছে, তারা লিখেছে প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন। জুলাই রেভলিউশন, প্রোক্লেমেশনটা রেভলিউশনের উপরে। আর এখন যে সরকারের কাঁধে গেছে দায়িত্বটা, এখন দেখুন সরকার কি লিখেছে, সরকার লিখেছে প্রোক্লেমেশন অব জুলাই আপরাইজিং। এবার বিষয়টা কি ক্লিয়ার? প্রোক্লেমেশন আসতে যাচ্ছে এখন আপরাইজিং এর, গণ অভ্যুত্থানের। আর তারা চেয়েছিল কিসের উপরে? তারা চেয়েছিল রেভলিউশনের উপরে, বিপ্লবের উপরে। এটি ছিল এখানের এই সূক্ষ্ম কৌশল। আর এই কৌশলটি তা শেষ পর্যন্ত তারা কার্যকর করতে পারেনি, কারণ আজকে আমরা সমকালের প্রতিবেদন যদি দেখি সেখানে তারা দেখাচ্ছে যে তীব্র আপত্তি জানিয়েছিল বিএনপি সহ অনেক রাজনৈতিক দল। এরপরে তারা বলেছে সারা মেলেনি স্টক হোল্ডার সহ বিভিন্ন বাহিনীর কাছ থেকেও। তারপরে বলেছে সারা ছিল না তাদের এই কর্মসূচিতে সরকারেরও, কারণ এই সরকার নিজেই তো এই রানিং সংবিধানের আলোকেই গঠন করা। তাহলে এখন এই বিপ্লবের ঘোষণাপত্র করা, ৭২-এর সংবিধানের কবর দেয়া, তাহলে তো এই সরকারও প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে, এই সরকারও আসলে অবৈধ সরকার হয়ে যাচ্ছে। এই ধরনের অনেক বিষয় এখানে সামনে চলে এসেছিল। এরপরে বলেছে যে নীরব ভূমিকায় ছিল ইসলামী দলগুলো। সমকাল এখানে ইসলামী দল বলতে কি বুঝিয়েছে আমি শিওর না, তবে তারা জামাত শিবিরকে ইসলামী দল হিসেবে নিয়েছে কিনা, যদি নিয়ে থাকে তাহলে জামাত শিবির এখানে নীরব ভূমিকায় ছিল না। জামাত তাদেরকে সংহতি জানিয়েছিল, সম্মতি জানিয়েছিল। এখানে জামাতের পাশাপাশি সো কল্ড জামাতের আরেকটি দল এবি পার্টি, তারাও কিন্তু এখানে সম্মতি জানিয়েছিল, বা সংহতি বা একত্বতা যেটি বলি সেটি কিন্তু জানিয়েছিল। এবার আসি, এই হলো তাহলে মূল কাহিনী, যেই কারণে তারা তাদের প্ল্যানটি সাকসেস করতে পারেনি। আর অবশেষে এটি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আর আসতে যাচ্ছে না, এখন আসতে যাচ্ছে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র সরকারের মাধ্যমে। এবং এখানে আরো একটি পরিবর্তন দেখুন, যে এই যে 15 জানুয়ারির মধ্যে এটি করার জন্য ছাত্ররা যে আলটিমেটাম দিয়ে দিল, সেখানে এখন দেখুন তাদের ভাষা চেঞ্জ হয়ে গেছে। হাসনাত আব্দুল্লাহ কি বলেছে স্ক্রিনে দেখুন, এখন কিন্তু বলেনি যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, এখন কিন্তু ঠিকই বলতেছে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র 15 জানুয়ারির মধ্যে দিতে হবে। তার মানে তারা বুঝেছে যে তারা মেটিকুলাস প্ল্যান যেটি করেছিল সেই প্ল্যানটি আর থাকতেছে না, আর সরকারের মাধ্যমে এখন যেটি আসতে চাচ্ছে সেটিতে তাদের একটিও আর আসবে না। অর্থাৎ তারা যে ৭১-এর এগেনস্টে দাঁড়াতে চাচ্ছে, ৭২-এর সংবিধানের কবর দিতে চাচ্ছে, আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করতে চাচ্ছে, এর একটাও আর আসবে না। কারণ সব দল মত সবাইকে নিয়ে, মানে আওয়ামী লীগ ব্যতীত এই অভ্যুত্থানের পক্ষের যত দলমত স্টেক হোল্ডার রয়েছে সবাইকে নিয়ে কালেকটিভ ওয়েতে সরকার এটি তৈরি করবে। আর সেখানে তাহলে এই বিষয়গুলো আর আসবে না, সেটি ক্লিয়ার। এবার আসি তাহলে যে স্বল্প সময়ের মধ্যে বলি যে ছাত্র সমন্বয়কদের এই বিগত 5 মাসে তাদের সফলতা বিফলতাগুলি কি কি, আমি একটু পয়েন্ট করে রেখেছি আলোচনার সুবিধার্থে। শুরুতে 1 নম্বরে যদি বলি যে বিচারপতিদের অপসারণের ক্ষেত্রে তারা দাবি তুলেছিল এবং সেখানে তারা সাকসেস হয়েছে। 2 নম্বরে অক্টোবরে তারা 5 দফা দিয়েছিল, সেই 5 দফার একটি ছিল ছাত্রলীগকে নিষিদ্ধ করা, সেটিতে তারা সফল হয়েছিল। আর বাকি যে 4টি দাবি ছিল তার মধ্যে রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ, সেখানে তারা ব্যর্থ হয়েছে। এরপরে ছিল আওয়ামী লীগকে মানে নিষিদ্ধ করার বিষয়ে, সেটিতে। এরপরে এই ৭২-এর সংবিধানের বিষয়ে, সেটিতে। এরপরে বিগত 3টি নির্বাচনের বিষয়ে, নির্বাচনগুলিকে অবৈধ ঘোষণা করা, এই সবগুলোতেই তারা তখন ব্যর্থ হয়েছে। এরপরে আসি সরকারি চাকরির ক্ষেত্রে। সরকারি চাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ 2টি কাজ তারা ভালো করেছে বলতে হবে। সকল সরকারি চাকরির আবেদন ফি তারা 200 টাকা করে দিয়েছে সর্বোচ্চ, এটা একটা ভালো উদ্যোগ নিয়েছে তারা, স্যালুট তাদেরকে। এরপরে বিসিএস এর ভাইবা নাম্বার 200 থেকে 100 করেছে, ভালো করেছে, বাট এটি 50 করা উচিত ছিল আমার মতে, কারণ এখানে এই ভাইবার নাম্বার দিয়ে অনেক পলিটিক্যাল খেলা হয় এখানে এই বিসিএস ক্যাডারদের মধ্যে। তো এখানে 50 করলে সবচেয়ে ভালো হতো। কিন্তু এখানে তারা প্রশ্নবিদ্ধ একটি কাজ করেছে, সেটি হলো চাকরিতে প্রবেশের বয়স সীমা যারা 35 বা উন্মুক্ত চেয়েছিল, সেজন্য সরকার একটি কমিটিও গঠন করেছিল, তদন্ত কমিটি।
জনপ্রশাসন সংস্কারের যে প্রধান রয়েছে মোহিত চৌধুরী, তার মাধ্যমে। মোহিত চৌধুরী কিন্তু তার তদন্ত প্রতিবেদন যে সাবমিট করেছে সেখানে বলেছিল যে ছেলেদের জন্য 35 আর মেয়েদের জন্য 37 করা উচিত। সেটিকে গুরুত্ব না দিয়ে এই সমন্বয়কদের চাপের মুখে সরকার এটি শুধু 32 করে দিয়েছে। এটি তারা মোটেও ঠিক করেনি। আমার মতে চাকরিতে প্রবেশের বয়সীমা উন্মুক্ত করে দেওয়া উচিত ছিল। যদিও উন্মুক্তের পক্ষে কি সুযোগ মানে পজিটিভ সাইড আছে সেগুলো নিয়ে পূর্বে আমি কথা বলেছি, আর বলবো না। এরপরে আসি যে ইন্টার্ন চিকিৎসকদের বেতন বৃদ্ধির বিষয়টি, এটি ভালো একটি উদ্যোগ করেছে। এরপরে রিসেন্টলি সার্জিস আলম আলোচনায় নিয়ে এসেছে যে প্রাইমারি শিক্ষকদের বেতন স্কেল বাড়ানো দরকার। এটি একটি ভালো উদ্যোগ, যদিও এখন পর্যন্ত তারা সেটি কার্যকর করতে পারেনি। এরপরে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যদি কথা বলি, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে ডক্টর ইউনূস যেভাবে বলেছিলেন যে আপনারা আপনাদের ইচ্ছা মতো লিখুন, সংবাদ প্রকাশ করুন, সেই ধরনের স্বাধীনতা নেই। গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। তবে হ্যাঁ, বিগত 15 বছরে শেখ হাসিনার আমলে যেভাবে গলা চিপে ধরা হয়েছিল গণমাধ্যমের, এই যে এখন আমি ওয়েলিংলি কথা বলতেছি, এই স্বাধীনতাটুকুও তখন ছিল না, যে এভাবে কথা বললে হতে পারে যে সন্ধ্যাবেলায় আমি অ্যারেস্ট হয়ে যাব। সেই স্বাধীনতাটুকু এসেছে, কিন্তু গণমাধ্যমের পিওর স্বাধীনতা বলতে যেটি, সেটি এখনো আসেনি। এখনো গণমাধ্যমের উপরে হস্তক্ষেপ চলছে, এটি একটি খারাপ সাইড। এরপরে এই ছাত্র নেতারা মাঝখানে আমরা দেখেছি ছাত্রলীগের মতো পিটোয়া বাহিনীতে পরিণত হয়েছিল। সেটি যদি আমরা বলি জাতীয় পার্টির অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ, এরপরে কলেজের সাথে কলেজের বিভিন্ন ধরনের সংঘাত, তো এটি তাদের একটি খারাপ সাইড। আর বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই ছাত্র সমন্বয়কদের কোনো ধরনের মাথা ব্যথা খুব বেশি দেখছি না। আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও খুব বেশি দেখছি না। এই দুটির ক্ষেত্রে আপনি বলতে পারেন এগুলো তো সরকারের কাজ, বাট সরকারের প্রেসার গ্রুপ হিসাবে তো তারাই রয়েছে, তো তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে, এই দুটো নিয়ে খুব বেশি কথা বলতে তাদেরকে দেখা যাচ্ছে না। আর সর্বশেষ 10 নম্বরে যেটি বলবো সেটি হলো এই প্রোক্লেমেশন জারির মধ্য দিয়ে তারা প্রকাশ করলো যে তারা 71 বিরোধী হতে চায়, বা 71-কে 24 দ্বারা ঢেকে দিতে চায়, মুছে দিতে চায়, ম্লান করে দিতে চায়। এটি খুবই হতাশাজনক। বাংলার জনগণ এটি চায়নি, কারণ হাসনাত আব্দুল্লাহ তার সংবাদ সম্মেলনে বলেছিল যে 72-এর সংবিধানের বিরুদ্ধে নাকি মানুষ রাজপথে নেমে এসেছিল। এই থিঙ্কিংটা তার টোটালি ভুল। আমার মনে হয় কোনো একটি সম্প্রদায় বা কোনো একটি গোষ্ঠী তাদের কাঁধে বন্দুক রেখে স্বার্থ হাসিল করার জন্য তাদের কানে এগুলো ঢুকাচ্ছে, আর ছাত্র সমন্বয়করা এগুলোই খাচ্ছে। এখান থেকে তাদেরকে বের হয়ে আসা উচিত বলে আমি মনে করি। আর আবারও সর্বশেষ নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।